শতভিসা এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমরা ডাব্লিউবি পঞ্চায়েত এক্সামকে মাথায় রেখে ইম্পর্টেন্ট একটি প্র্যাকটিস সেট তোমাদের মধ্যে শেয়ার করব। ফলে যারা পঞ্চায়েত এক্সাম পরীক্ষা দেবে তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখে নাও। তাহলে তোমরা বুঝতে পারবে তোমাদের প্রিপারেশন লেভেল কতটা, তোমরা বুঝতে পারবে কোন জায়গা থেকে প্রশ্ন আসে, বা তোমরা বুঝতে পারবে যে আর কোন কোন জায়গাগুলো পড়া উচিত। আমাদের সেটের প্রথম প্রশ্ন এবং সহজ প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে পঞ্চায়েতের কথা বলা হয়েছে? ইম্পর্টেন্ট বিষয়। আমি তোমাদের বলেছিলাম যে দুটো আর্টিকেল মেনলি ইম্পর্টেন্ট পঞ্চায়েতের ক্ষেত্রে, একটা হচ্ছে 40, একটা হচ্ছে 243। মনে রাখতে হবে এই দুটো অনুচ্ছেদ বা আর্টিকেল একই সাথে অপশানে দেবে না। যদি দেয় সেক্ষেত্রে প্রশ্নের ধরনটা তোমরা বুঝতে পারবে কী দিয়েছে। যদি বলা হতো যে প্রথম কোথায় লেখা ছিল, সেটা হবে 40। তাহলে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে পঞ্চায়েতের কথা বলা হয়েছে? অপশন এ 40, 48, 51 এবং 356। এখানে কিন্তু মনে রাখতে হবে যে এই 40 নম্বর ধারাটা অ্যাকচুয়ালি আছে পার্ট 4-এ। প্রশ্ন আছে কত নম্বর পার্ট 4-এ, এবং এই পার্ট 4টাকে অ্যাকচুয়ালি একটা নাম দেওয়া হয়েছে, সেটাকে বলা হচ্ছে ডিপিএসপি, অর্থাৎ ডিস্ট্রিক্ট প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, অর্থাৎ রাজ্যের নির্দেশমূলক নীতি। অর্থাৎ আমরা এখান থেকে অনেকগুলো তথ্য পেলাম। পঞ্চায়েতের ব্যবস্থার কথা উল্লেখ করা হয়েছিল ডিপিএসপির মধ্যে, যেটা পার্ট 4-এর মধ্যে পড়ছে, এবং আর্টিকেল 40, অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট আমরা দেখব 2 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে? অপশন এ প্রতিভা পাতিল, বি ইন্দিরা গান্ধী, সি দ্রৌপদী মুর্মু, অ্যান্ড ডি সরোজিনী নাইডু। তাহলে এই যে রাষ্ট্রপতির যে ফ্যাক্টগুলো আছে তোমাদেরকে পড়তে হয়। প্রথম মহিলা রাষ্ট্রপতিকে, প্রথম রাষ্ট্রপতিকে, প্রথম কম বয়সের রাষ্ট্রপতি কে হয়েছেন, এছাড়া প্রথম নির্দল প্রার্থী হিসেবে রাষ্ট্রপতি কে হয়েছেন, সেকেন্ড যে ভেটো বা সেকেন্ড যে কোটা, সেই কোটার ভোটে কে জিতেছেন। অর্থাৎ আমরা জানো যে রাষ্ট্রপতি নির্বাচন যেটা হয় সেটা যে সিঙ্গেল রিপ্রেজেন্টেশন ভোট, সেখানে প্রেফারেন্স দিতে হয় 1, 2, 3 করে। সেখানে যিনি ফার্স্ট প্রেফারেন্স পেয়েছিলেন সেই সংখ্যা অনুযায়ী যদি না কেউ জেতে, তখন সেকেন্ড প্রেফারেন্স দেখা হয়। সেটা রাষ্ট্রপতির যে ইলেকশন প্রসেস সেখানে আলোচনা করেছিলাম। সেই সেকেন্ড প্রেফারেন্স ভোটে কে জিতেছিলেন, এই ধরনের প্রশ্ন কিন্তু আসে, তোমরা দেখে রাখবে। তাহলে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি বলেছে। আমরা যদি দেখি সরোজিনী নাইডুর ক্ষেত্রে, সরোজিনী নাইডু তোমরা জানো প্রথম হচ্ছে 1925 সালে ভারতীয় হিসাবে জাতীয় কংগ্রেসের সভাপতি, এবং স্বাধীনতার পর প্রথম ফিমেল গভর্নর, মহিলা রাজ্যপাল। সেটা কোথাকার ছিলেন? ইউপির। আর পদ্মজা নাইডু, ইম্পর্টেন্ট বিষয় এখান থেকে বলে দিই, তিনি হচ্ছেন পশ্চিমবঙ্গের প্রথম ফিমেল গভর্নর। নেক্সট আমরা দেখব দ্রৌপদী মুর্মু মহাশয়া, তিনি হচ্ছেন প্রথম দ্বিতীয় রাষ্ট্রপতি মহিলা হিসাবে, এবং সবথেকে কম বয়সের রাষ্ট্রপতি হয়েছেন। ইন্দিরা গান্ধী হচ্ছেন প্রথম প্রধানমন্ত্রী মহিলা হিসাবে, আর প্রতিভা পাতিল হচ্ছেন মহিলা হিসাবে প্রথম রাষ্ট্রপতি। অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট আনসার। প্রতিটা অপশনই ইম্পর্টেন্ট, আমরা প্রতিটা অপশনই বলে দিচ্ছি। নেক্সট 3 নম্বর, ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান কোনটি? অপশন এ পদ্মশ্রী, ভারতরত্ন, পদ্মভূষণ এবং পদ্মবিভূষণ। অসামরিক যখন বলবে তখন আমি বলেছিলাম সবসময় হবে ভারতরত্ন, আর তারপরে যদি বলা হয় দ্বিতীয়, তৃতীয়, তখন তোমরা বানানগুলো দেখবে। এখানের মধ্যে পদ্মবিভূষণ সবথেকে বড় বানান, তাহলে এটা হবে সেকেন্ড, পদ্মভূষণ তারপরে থার্ড, এবং পদ্মশ্রী হচ্ছে ফোর্থ। এখান থেকেও প্রশ্ন আসে যে কোনটা সেকেন্ড, কোনটা থার্ড। আর যদি বলো সামরিক সম্মান, তখন হবে পরমবীর চক্র। নেক্সট আমরা দেখব ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং বর্তমান সময়ে একটা এই প্রশ্নটা আসতেই পারে যে পশ্চিমবঙ্গ দিবস, ওয়েস্ট বেঙ্গল ডে কবে পালিত হয়? অপশানে 1 বৈশাখ, বি 20 জুন, সি 23 জানুয়ারি, অ্যান্ড ডি 15 আগস্ট। এটা খুবই সহজ প্রশ্ন, তোমরা প্রত্যেককে রিসেন্ট সারা রাজ্য জুড়ে পালন করা হলো 20 জুন পশ্চিমবঙ্গ দিবস। নেক্সট 5 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয় খেলা সম্পর্কে সঠিক বক্তব্য, অর্থাৎ ভারতের ন্যাশনাল যে স্পোর্টস সেটা কি? অপশান এ হকি, ক্রিকেট, কবাডি। 4 নম্বর হচ্ছে সরকারিভাবে ভারতে কোনো জাতীয় খেলা ঘোষণা করা হয়নি। এখানে মনে রাখতে হবে এই যে অপশনটা, যে ডি অপশনটা, এটা সাধারণত কোনো পরীক্ষায় থাকবে না বা পাবেও না। এই অপশনটা কোনো জায়গায় থাকবে না বলেই ধরে নিতে পারো। তোমাকে 4টে খেলার নাম দেওয়া থাকবে, সেখান থেকে চয়েস করতেই হবে। মনে রাখতে হবে অনেক পূর্বে কবাডিকে ভারতের জাতীয় খেলা হিসেবে গণ্য করা হতো, বর্তমানে হকিকে জাতীয় খেলা হিসেবে গণ্য করা হচ্ছে। তবে এর পরবর্তী ক্ষেত্রে হয়তো দেখবে এটাকে ক্রিকেটও বলা হতে পারে। এবার এই বিষয়ে যে তথ্যটা দিয়ে রাখা দরকার, কেন বলা হচ্ছে, কারণ সরকারিভাবে বা সংবিধান স্বীকৃত কোনো জাতীয় খেলা আজ অবধি ঘোষণা করা হয়নি। সেই খেলার গুরুত্ব বা অন্যান্য বিষয়ের উপর নির্ভর করে একসময় কবাডিকে বলা হতো, এখন হকিকে বলা হয়। অবশ্যই ক্রিকেটকে এই মুহূর্তে বলা হয় না, হয়তো অদূর ভবিষ্যতে এটাকেও বলা হতে পারে, যদি না কোনো সরকারিভাবে স্বীকৃত খেলা পরবর্তী সরকার বা বর্তমান সময়ে সরকার বা যে স্পোর্টস অথরিটি আছে তারা মন্ত্রক না ঘোষণা করে। তাহলে আপাতত আমরা নেব হকি, যদি নীতি হয়। আর যদি কোনো জায়গায় অপশনে থাকে ডি, তখন তুমি অপশনে নেবে ডি।
যদি এই অপশনটা থাকে তাহলে অবশ্যই রাইট আনসার হবে ডি। নেক্সট আমরা দেখব 6 নম্বর, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ অর্থাৎ সোশিয়ালিস্ট এবং সেকুলার এই টার্ম দিয়ে প্রশ্ন দিতে পারে। সোশিয়ালিস্ট এবং সেকুলার এই শব্দ দুটি কবে যোগ করা হয়? এটা প্রথমে ছিল না, যখন চালু হয় আর কি 1950 সালে 26শে জানুয়ারি। কবে যুক্ত হয়? 1942তম সংবিধান সংশোধনী, 44তম, 52তম না 61তম? এখানে মনে রাখতে হবে এই 4টে সংবিধান সংশোধনী খুব ইম্পর্টেন্ট। পঞ্চায়েত এক্সামের ক্ষেত্রে সব সংবিধান সংশোধনী মুখস্থ করতে হবে না, কিন্তু যেগুলো দেখবে বিভিন্ন প্র্যাকটিস সেটে আছে সেগুলোই দেখে রাখবে। 42তম সংবিধান সংশোধনী হয়েছিল 76 সালে, 44তম হয়েছিল 78 সালে, 52তম হয়েছিল 1985 সালে এবং 61তম হয়েছে 1989 সালে, চালু হয় 90 সালে। এই 4টি ইম্পর্টেন্ট। কেন? যদি আমরা 61তম দেখি, এটা হচ্ছে রাজীব গান্ধীর আমলে হয়েছিল। মূলত এখানে কি করা হয়েছিল, ভোটদানের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হলো। 52তম সংবিধান সংশোধনী কি? এটা হচ্ছে এই যে দেখবে বিভিন্ন দলত্যাগ যে ব্যাপারটা, অর্থাৎ কোনো একজন এমপি বা এমএলএ তিনি জিতলেন কোনো একটি দলের হয়ে, পরবর্তী থেকে তিনি অন্য দলে চলে যাচ্ছেন, সেই যে দলত্যাগ, কোনটা দলত্যাগ বলা হবে, কোনটা মার্জার বলা হবে বা মার্জড হয়ে গেছে বলা হবে, এই সমস্ত বিষয় দলত্যাগ বিরোধী আইন যেটা, সেটা এখানে লেখা আছে 1985 সালে 52তম সংবিধান সংশোধনী। এবং এই দলত্যাগ বিরোধী আইনটাকে পরবর্তী ক্ষেত্রে মনে রাখতে হবে 10 নম্বর যে শিডিউল রয়েছে সেখানে এনলিস্ট করা হয়। 44তম সংবিধান সংশোধনী, এটা 78 সালে এসেছিল মোরারজি দেশাইয়ের আমলে। এখানের ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে সম্পত্তিকে, যেটা মৌলিক অধিকার ছিল, সেটাকে বাদ দিয়ে দেওয়া হয় এবং বলে দেওয়া হয় লিগাল অ্যাক্ট, এবং এটা লিপিবদ্ধ হয়েছে 300 ধারায়। আর 42তম সংবিধান সংশোধনীতে প্রথমবারের জন্য প্রস্তাবনা সংশোধন করা হয় এবং আজ অবধি এই একবারই হয়েছিল 1976 সালে, এবং সেখানে প্রস্তাবনাতে প্রিয়েম্বেলে সোশ্যালিস্ট এবং সেকুলার অর্থাৎ সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ এই দুটো শব্দ যোগ করা হয়। এই 4টে সংশোধন খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকে দেখে রাখবে। 7 নম্বর হচ্ছে ভারতের নির্বাচন কমিশন হলো একটি সাংবিধানিক সংস্থা, আইনগত সংস্থা, বেসরকারি সংস্থা, বিচার বিভাগীয় সংস্থা। মনে রাখতে হবে ভারতের যে বিভিন্ন কমিশনগুলো আছে বা কমিটিগুলো আছে বা বডিগুলো আছে, সবই সংবিধান দ্বারা স্বীকৃত নয়। সংবিধান দ্বারা স্বীকৃত মানে হচ্ছে সংবিধানের কোনো একটা অংশে সেটা উল্লেখ করা থাকবে। আমরা যদি দেখি নির্বাচন কমিশন, এটা সম্পূর্ণভাবে 324 এই আর্টিকেলে উল্লেখ করা আছে। তো আর্টিকেলে উল্লেখ করা আছে, তাহলে এটা হবে অবশ্যই সাংবিধানিক সংস্থা, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট আমরা দেখব 8 নম্বর প্রশ্ন, লোকসভার সদস্যদের কার্যকাল কত বছর? অপশন এ 4 বছর, 5 বছর, 6 বছর এবং 7 বছর। তোমরা বুঝতেই পারছো ভারতের যে পার্লামেন্টের কিন্তু মনে রাখতে হবে 3টে পার্ট, লোকসভা, রাজ্যসভা এবং প্রেসিডেন্ট। 3টে নিয়ে হচ্ছে পার্লামেন্ট। অনেক সময় প্রশ্ন আসে, তখন শুধু লোকসভা এবং রাজ্যসভা বললে হবে না, পার্লামেন্ট এই প্রেসিডেন্টকেও বলতে হবে। তাই লোকসভা সদস্যরা কতদিন থাকেন? অবশ্যই লোকসভা সদস্যরা ম্যাক্সিমাম 5 বছর পর্যন্ত থাকতে পারবেন, তার আগে রাজ্যসভা মানে লোকসভা ভেঙে যেতে পারে, বা কোনো সময় জরুরি অবস্থা জারি হলে 6 মাস এক্সটেনশন করা যেতে পারে, সেটা আলাদা বিষয়। মানে সাধারণভাবে 5 বছর, আর রাজ্যসভা যদি বলতো তখন হতো 6 বছর। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে লোকসভার সদস্যদের মেয়াদ 5 বছর এবং লোকসভারও মেয়াদ 5 বছর, কিন্তু রাজ্যসভার সদস্যদের মেয়াদ 6 বছর, অর্থাৎ 6 বছর থাকেন রাজ্যসভার এমপি হিসাবে। কিন্তু রাজ্যসভাটা কোনো মেয়াদ নেই, ওটা যে পার্মানেন্ট বডি। রাজ্যসভা কিন্তু কোনোভাবেই ভেঙে যায় না, অর্থাৎ একই সাথে সমস্ত মেম্বারটা পদত্যাগ করে না। প্রতি 2 বছর অন্তর 1/3 অংশ সদস্য পদত্যাগ করেন। এই জায়গা থেকে ঘুরিয়ে প্রশ্ন আসে। নেক্সট আমরা দেখব ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? অপশন এ সর্বপল্লী রাধাকৃষ্ণন, বি রাজেন্দ্র প্রসাদ, জওহরলাল নেহরু এবং জাকির হোসেন। আমি বললাম যে কোনো যখন তোমরা মক টেস্ট বা প্র্যাকটিস সেট করবে তখন তার অপশনগুলোকে অ্যানালাইসিস করতে হবে। জাকির হোসেন উনি হচ্ছেন ভারতবর্ষের প্রথম মুসলিম রাষ্ট্রপতি এবং প্রথম মুসলিম উপরাষ্ট্রপতি। জওহরলাল নেহরু প্রথম প্রধানমন্ত্রী, রাজেন্দ্র প্রসাদ প্রথম রাষ্ট্রপতি, আর প্রথম উপরাষ্ট্রপতি হচ্ছেন সর্বপল্লী রাধাকৃষ্ণন। এবং ইনার আরেক কতগুলো ফ্যাক্ট হচ্ছে যেখান থেকে প্রশ্ন আসে। ইনি প্রথমবারের জন্য 1954 সালে যখন ভারতরত্ন পুরস্কার চালু হলো, ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার, সেই সময় 3 জন পেয়েছিলেন। একজন হচ্ছেন রাধাকৃষ্ণন, 2 জন হচ্ছেন সিভি রামন, আর 3 নম্বর হচ্ছে চক্রবর্তী রাজা গোপালাচারী। এই সিভি রমনকে তোমরা প্রত্যেকেই জানো, রমন এফেক্ট আবিষ্কার করার জন্য স্ক্যাটারিং যেটা বিখ্যাত, এবং তিনি 1928 সালে এই নোবেল পুরস্কারটা পেয়েছিলেন। এবং আরেকটা বিষয়, তার জন্মদিন হচ্ছে এই 28 থেকে মনে রাখবে 28শে ফেব্রুয়ারি। সেই জন্য 28শে ফেব্রুয়ারি দিনটাকে জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে, বা এটা জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে পালন করা হয়। এই যে ফ্যাক্টগুলো এইভাবে মনে রাখার নিয়ম, যদি মনে রাখতে পারো এইভাবে, তাহলে পরীক্ষার সময় ভুলবে না। নেক্সট আমরা দেখব ভারতের পরিকল্পনা কমিশনের পরিবর্তে কোন সংস্থা গঠিত? অর্থাৎ পরিকল্পনা কমিশন বাদ হয়ে গেছে,
এর বদলে কী এলো? অপশনে নীতি আয়োগ, অর্থ কমিশন, নির্বাচন কমিশন এবং ইউপিএসসি। তোমরা প্রত্যেকেই জানো যে পরিকল্পনা কমিশন কিন্তু কনস্টিটিউশনাল বডি নয়, এটা একটা স্ট্যাটিউটারি বডি। তাহলে তার বদলে যেটা তৈরি করা হয়েছে নীতি আয়োগ, সেটাও কিন্তু কনস্টিটিউশনাল বডি নয়, সেটাও হচ্ছে স্ট্যাটিউটারি বডি। একটু আগেই বললাম যেগুলো সাংবিধানিক বডি সেগুলো সংবিধানে উল্লেখ করা থাকবে। অর্থ কমিশন তোমরা জানো 280 নম্বর আর্টিকেলে লেখা আছে। নির্বাচন কমিশন আমি একটু আলোচনা করলাম 324। ইউপিএসসি বা টেট পিএসসি যেটা 312 থেকে শুরু হচ্ছে, ইউপিএসসি 312। আর ইউপিএসসি থেকে আরেকটা প্রশ্ন আছে, যে ইউপিএসসি কনসেপ্টটা বা ইউপিএসসি মানে সেন্ট্রালের একটা পাবলিক সার্ভিস কমিশন থাকবে, সরকারি যে পদ সেটাকে নিয়োগ করার জন্য। এটা এসেছিলো কিন্তু 1935 সালের যে ভারত শাসন আইন সেখান থেকে। আর একটা কনফিউশন ব্যাপার থাকে, টেট পিএসসি যেমন আমাদের রাজ্যের পিএসসি আছে বা অন্যান্য ঝাড়খণ্ড পিএসসি আছে, রাজস্থান পিএসসি আছে, সেটা এসেছিলো 1919 সালের মন্টেগু চেমসফোর্ড আইন যেটা, সেই অনুযায়ী। অর্থাৎ প্রথমে টেট পিএসসি এলো, তারপরে কিন্তু পাবলিক সার্ভিস কমিশন মানে সেন্ট্রাল পিএসসি যেটা ইউপিএসসি এলো 1935 সালের অ্যাক্ট অনুযায়ী। তাহলে আমরা বুঝতেই পারছি পরিকল্পনা কমিশনের পরিবর্তে গঠিত হয় নীতি আয়োগ। অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট আমরা দেখব 11 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম লোকসভার স্পিকার কে ছিলেন? অপশন এ জিভি মামালঙ্কার, বি অনন্ত সায়নম আয়াঙ্গার, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, জওহরলাল নেহরু। আমি আলোচনায় করলাম যে প্রথম লোকসভার স্পিকার হচ্ছেন জিভি মামালঙ্কার। আরেকটা প্রশ্ন আছে যে স্পিকারকে কারা নির্বাচন করে? লোকসভার স্পিকার বা বিধানসভার স্পিকার। এখানে প্রশ্ন উত্তর অপশনে থাকে যে ওই নির্দিষ্ট যে স্পিকার যে দলের লোক সেই দলের বিধায়করা, বিরোধী দলের বিধায়করা। মনে রাখতে হবে স্পিকার নির্বাচন করেন অল মেম্বার মানে ওই যে এমপি বা ধরি আমি লোকসভার কথা যদি বলি, তাহলে লোকসভায় যতজন মেম্বার আছেন তারা প্রত্যেকে নির্বাচন করেন। এখানে কিন্তু শুধুমাত্র ওই লোকসভাটা যে দল তৈরি করেছে মানে যে দলের প্রতিনিধি হিসাবে প্রধানমন্ত্রী হয়েছেন তারা নয়, বা যিনি স্পিকার হচ্ছেন তিনি যেই দলের সেই দলের তা নয়, ওই সমস্ত মানুষজন পার্লামেন্ট মানে ওই লোকসভায় যতজন উপস্থিত আছেন সেই সময় আর কি, প্রতিটা পার্টির বা প্রতিটা দলের যাই হোক না কেন সমস্ত এমপিরা লোকসভার স্পিকার নির্বাচন করবেন। বিধানসভার ক্ষেত্রে সমস্ত এমএলএরা। 12 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় কবে? এটা অবশ্যই স্বাধীনতার পরেই। অপশন এ 1951 থেকে 52, 47 থেকে 48, 55 থেকে 56 এবং 60 থেকে 61। দেখো এইভাবে কিন্তু ডিটেলসে উল্লেখ করে প্রশ্ন পরীক্ষায় থাকবে না, পরীক্ষায় এরকম অপশন থাকবে না। পরীক্ষায় থাকবে 1951, 1952, 53 এরকম থাকবে। মনে রাখতে হবে এখানে সাধারণ নির্বাচনটা অনুষ্ঠান হতে শুরু করলো 1951 সালে, এই রেজাল্ট আস্তে আস্তে শেষ হয়ে গেলো 52, অর্থাৎ 51, 52 উত্তর। কিন্তু পরীক্ষায় তোমায় অপশানে পাবে 1951, 1952 আলাদা আলাদাভাবে, তখন কিন্তু 1951টাকেই উত্তর করবে। নেক্সট আমরা দেখব 13 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে মৌলিক কর্তব্য রয়েছে? অপশানে 51 এ, 32, 19 এবং অনুচ্ছেদ মানে হচ্ছে অ্যাকচুয়ালি আর্টিকেলের কথা বলা হয়েছে। আর্টিকেল, পার্ট এবং শিডিউল এগুলো দেখে রাখবে। তাহলে কোন আর্টিকেলে মৌলিক কর্তব্যটা লিখে দেওয়া আছে? আমি একটু আগে আলোচনা করলাম যে 42তম সংবিধান সংশোধনী 1976 অনেক কিছু হয়েছিল এবং এটাকে মিনি কনস্টিটিউশন বলা হয়। এই সময় কিন্তু মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটি মানে কি না, জনগণ যেটা অর্থাৎ মানুষজনের অবজেক্টদের দেশের প্রতি কিছু কর্তব্য থাকবে। জাতীয় পতাকাকে সম্মান করা, জাতীয় যে সমস্ত ব্যক্তিত্ব রয়েছেন যারা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে, নিজেদের প্রাণ উৎসর্গ করে তাদের সম্মান দেওয়া, জাতীয় যে সংহতি বজায় রাখা, এই সমস্ত বিষয় সেইগুলো কর্তব্য। সেটা লেখা আছে 51 এ আর্টিকেলে। এটা 1976 সালে 42তম সংবিধান সংশোধনীতে অ্যাড হয় এবং এই 51 এতে তখন ছিল 10টি মৌলিক কর্তব্য। পরবর্তী ক্ষেত্রে আরও একটি যোগ হয় এবং বর্তমানে হচ্ছে 11টি। এই একটি কবে যোগ হলো না 86তম সংবিধান সংশোধনী 2002 সালে। এখানে কি লেখা আছে মানে এটাতে বলা হলো যে 6 থেকে 14 বছর বয়সী শিশুদের বিদ্যালয়ে পাঠানো, তাদের প্রাথমিক শিক্ষা লাভ করা, এইটা বাবা মায়ের কর্তব্য। অর্থাৎ বাবা মায়ের কর্তব্য হচ্ছে বাচ্চাদেরকে বিদ্যালয়ে পাঠানো। এটা লেখা হলো 11 নম্বর যে মৌলিক কর্তব্য সেখানে। এটা এলো 86তম সংবিধান সংশোধন 2002 সালে। নেক্সট আমরা দেখব 14 নম্বর প্রশ্ন, ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? অপশানে ক্রিকেট, ফুটবল, হকি, টেনিস। এটা বহু মানে পরিচিত প্রশ্ন, বিভিন্ন পরীক্ষায় আসতো আগে। ডুরান্ড কাপ হচ্ছে অপশন বি ফুটবল, এটা ওল্ডেস্ট কাপ টুর্নামেন্ট। নেক্সট দেখো 15 নম্বর, ইউনেস্কো সদর দপ্তর কোথায়? অপশানে জেনেভা, প্যারিস, লন্ডন, নিউ ইয়র্ক। ইউনেস্কো যখন বলবে তখন হবে প্যারিস, আর ইউনিসেফ যখন বলবে তখন হবে নিউ ইয়র্ক। আর লন্ডন তো তোমরা জানো যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, কমনওয়েলথ, এগুলো লন্ডন। আর জেনেভাতে দেখবে যে কোনো অপশন তুমি পারছো না,
সেখানে হয়তো আছে এরকম আই কিছু লেখা আছে ও, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন বা WO এই ধরনের কিছু আছে, তখন কিন্তু জেনেভা উত্তর হয়ে যাবে। মানে যদি না জানো উত্তর আন্দাজে করে দেবে, অনেক সময় প্রায় 95% ঠিক হওয়ার সম্ভাবনা থাকবে। অর্থাৎ IO মধ্যখানে কিছু, WO মধ্যখানে কিছু আছে, এরকম কিছু অর্গানাইজেশন নাম থাকলে জেনেভা, ফুড সংক্রান্ত কিছু নাম থাকলে ইটালি, রোম, এখান থেকে উত্তর হয়। এছাড়া লন্ডনের ক্ষেত্রে আমি একটু আগেই বললাম যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, কমনওয়েলথ, ইউনিসেফের ক্ষেত্রে বললাম অবশ্যই নিউ ইয়র্ক, আর ইউনেস্কো হচ্ছে প্যারিস।